ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৪০ উপজেলার ১০,৬৫০টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। বেশিরভাগ ভোট কেন্দ্রে বুধবার সকালে ব্যালট পাঠানো হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের ভাগ্য নির্ধারিত হবে বুধবার। বরিশালে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় ভোটের সরঞ্জাম নিয়ে তোড়জোড়। সদর উপজেলা চত্বর থেকে ৬৮টি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম। 2টা কেন্দ্রে ব্যালট পেপার আজকে দিয়ে দেবো, আর বাকি ৬৬টা কেন্দ্রে ব্যালট পেপার সকালবেলা আমাদের ৫টার সময় বিতরণ করা হবে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। এখানেও ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। রাঙ্গামাটিতে নির্বাচনকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। হেলিসোটি কেন্দ্র আছে 9টা, জোড়াছড়িতে যে 7টা আছে সেখানে আমরা ম্যাক্সিমাম গতকালই পাঠিয়েছি এবং আজকে সকালে বাকিগুলো যাচ্ছে বরকল এবং জোড়াছড়ির অবশিষ্ট অংশগুলো। নারায়ণগঞ্জে দুপুরের ভেতর 5টি ইউনিয়নে সরঞ্জাম পাঠিয়ে দেয় নির্বাচন কমিশন। এগুলোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটা কেন্দ্রে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব ইতিমধ্যে আমরা সম্পন্ন করতে পেরেছি। যশোরে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান জানান পুলিশ সুপার। এখানেও 2 উপজেলায় নির্বাচন কাল। জামালপুরে 2টি উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালটে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কমিশন। চাঁদপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কোস্ট গার্ডের নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক প্লাটুন, 3টি উচ্চসম্পন্ন গতিসম্পন্ন বোট এবং 2টি উচ্চ গতিসম্পন্ন জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। জয়পুরহাটে 3টি উপজেলায় ভোট হবে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। আব্দুল আল মামুন, ৭১। জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনের ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশন সতর্ক আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জানান, এই নির্বাচন কোনো নিয়ম রক্ষার ভোট নয়। একই সাথে মন্ত্রী এমপির স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করায় কমিশন বেকায়দায় নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তানিয়া রহমান। জাতীয় নির্বাচনের পর কমিশনের দ্বিতীয় বৃহত্তম আয়োজন উপজেলা পরিষদ নির্বাচন। দলীয় প্রতীকে না থাকা আর দলীয় সিদ্ধান্ত না মানার প্রেক্ষাপটে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের ভোট গ্রহণ। ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, উপজেলা নির্বাচন করা অপরিহার্য। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশন চেষ্টা অব্যাহত রেখেছে। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কীভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় নয়, আমরা আমাদের মতো করে দেব। সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা, এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। এদিকে আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশ নেওয়াতে কমিশন কোনো ধরনের বেকায়দায় নেই বলে জানান সিসি। আমরা কোনো বেকায়দায় নেই। আর এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। তারপর যদি বলে থাকেন কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন, আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। নির্বাচনকে সুষ্ঠু করতে প্রার্থী সমর্থক সহ সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান সিসি। প্রথম ধাপে ১৪০টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে। তানিয়া রহমান, ৭১, ঢাকা। পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আটকের 11 ঘণ্টা পর মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে র্যাব।
কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, সোমবার রাত 12:30টায় প্রায় 23 লাখ টাকা সহ চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন সহ 11 জনকে আটক করে র্যাব। পাশাপাশি শাহিনের নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। এরপর তার মুক্তির দাবিতে সকাল থেকে থানা ঘেরাও করে সমর্থকরা। পরে বেলা 12টায় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে 23 লাখ টাকার উৎস জানতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সাথে গোপন বৈঠক করার অভিযোগে 5 প্রিজাইডিং অফিসার ও প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, রবিবারই কাদাই এলাকার একটি রিসোর্টের সদর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর সাথে গোপন বৈঠক করেন যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, শহরের এসবি রেলওয়ে কলোনি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম সহ বেশ কয়েকজন। অভিযোগ পেয়ে সেখানে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন অফিসের সমন্বয়ে অভিযান চালানো হয়, কিন্তু এর আগেই তারা পালিয়ে যায়। পরে সিসিটিভির ফুটেজ দেখে বৈঠকে থাকা ব্যক্তিদের শনাক্ত করা হয়। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 20 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন এবং ইতিমধ্যেই এই জড়িতদের মধ্যে যিনি ওই গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং 5 জন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গণভবনে আসেন তিনি। রবিবার ঢাকায় এসেছেন আর জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক। সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফর করবেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা। অ্যামি পোপকে দিয়ে শুরু হয়েছে সফর। 2023 সালের 1 অক্টোবর IOM মহাপরিচালকের দায়িত্ব পান তিনি। সংস্থাটির 73 বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক অ্যামি পোপ। ডেঙ্গুর জরুরি পরিস্থিতিতে ইনজেকশন ও স্যালাইনের দাম বৃদ্ধি বা কৃত্রিম সংকটের অপচেষ্টা করা হলে সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আলোচনায় তিনি এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, এবার স্বাস্থ্য মন্ত্রণালয় আগে থেকে ইনজেকশন ও স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য চাহিদাপত্র সম্পর্কে ধারণা দিয়েছে। ডেঙ্গু রোগী বৃদ্ধি পেলে সরকারি ছাড়াও বেসরকারি হাসপাতালকেও প্রস্তুত থাকতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নিশ্চিত যে স্যালাইনের জন্য কোনো ঘাটতি না হয়, স্যালাইনের দামও বাড়ানো যাবে না, স্যালাইন যেন সবসময় অ্যাভেলেবল হয়, হাসপাতালে যেন পর্যাপ্ত বেড থাকে, পরে করলে অপারেশন করা যায়, পরে করলে চিকিৎসা করা যায়, সে সমস্ত রুগীকে ভর্তি না করে হাসপাতাল থেকে খালি রাখার চেষ্টা করব, যাতে রুগীরা তাড়াতাড়ি ভর্তির জায়গা পায়। চিকিৎসাতে কোনো ঘাটতি হবে কিংবা চিকিৎসা জানে না এরকম হবে না। ভালো চিকিৎসা সে ঢাকার বাইরেও হবে, ঢাকার ভিতরেও হবে, এতে কোনো সন্দেহ নাই। বৃষ্টিতে সিলেটের কয়েকটি নদীর পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সবগুলি নদ নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। এদিকে তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় ফল ফসলের চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকজীবীরা। আর মাছের আশায় জেলেরাও নতুন উদ্যমে নেমেছেন সাগরে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার রাতে সিলেটের সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বাড়লেও সকাল থেকে কমেছে। পানি কমেছে ডাউকি, সারি, পিয়াইন নদীর। তবে কুশিয়ারা, লোভা ও ধলাইয়ের পানি বাড়লেও এখনও বিপদসীমার অনেক নিচে। এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের ঢল না নামলে শুধু বৃষ্টির পানিতে বন্যার শঙ্কা নেই। এদিকে প্রায় 1.5 মাস তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গার মাটি বৃষ্টিতে ভিজে যাওয়ার পর ব্যস্ত হয়ে পড়েছেন কৃষিজীবীরা। চলছে পাট বোনা সহ বিভিন্ন ফসলের বীজতলা তৈরির কাজ। বৃষ্টি হয়েছে, আমরা মাঠে চাষ করতে নেমেছি পাট বোনার জন্য। আবহাওয়া খুব ভালো, ঠান্ডা, মানুষ খুব ভালোভাবে স্বস্তি বোধ করছে। সেখানে বৃষ্টির পর সহনীয় হয়েছে তাপমাত্রা। এদিকে 12 মে পর্যন্ত থেমে থেমে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, টানা তাপপ্রবাহের পর এ সময়ের বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদ। আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি যে আগামী 12 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা হবে, তো এটা আমাদের ফসল এবং আমাদের কৃষির জন্য অত্যন্ত লাভজনক। বৃষ্টিতে নামিয়েছে যশোরের তাপমাত্রার পারদ। এতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি ও জনজীবনে ফিরেছে কিছুটা স্বস্তি। ভালো লাগছে, আজকে রোদটাও খুব বেশি তাপ নেই এখনো, কিন্তু ভালো লাগছে, হেঁটে যাচ্ছে এই কারণে। রোদ তো উঠেছে, দুপুরের পরে কি হবে বলা যাচ্ছে না, তবে
গরম হয়তো বাড়তে পারে, তারপরেও এখন শান্তি আছে। পটুয়াখালীর কলাপাড়াতে তাপ কিছুটা কমে যাওয়ায় কাজে ফিরেছেন কৃষিজীবী ও জেলেরা। এদিকে কলাপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম লঘুচাপের কিছু অংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থান নেয় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে রাজশাহীতে গত 2 দিন মেঘলা আবহাওয়া থাকলেও আবারও তীব্র রোদে হাঁসফাঁস জনজীবন। কাজে আসছে না বৃষ্টির আভাস। 2 দিন ভালোই আবহাওয়া ছিল, আজকে সব থেকে আরো বেশি গরম লাগছে, গুমসা গরম। আবার আজকে দেখছি যে হঠাৎ করে রোদে তো অস্থিরতা লাগছে। এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে 2-1 দিনের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে রাজশাহীর মাটি। বনশ্রী হালদার, 71। জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করা যায় কিনা তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে বাণিজ্য মন্ত্রণালয়। রাজধানীর বারিধারায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পারলে বাজারে কেউ কারসাজি করতে পারবে না। এদিকে মে মাসে শুধু চাল, ডাল আর তেল বিক্রি করবে টিসিবি, বিক্রি হবে না চিনি আর পেঁয়াজ। অনুভূতিকারী তরুণের প্রতিবেদন। সারা দেশের বাজার এখন চোরাচালানের চিনিতে 6 লাভ। এমন সময়ে মে মাসে চিনি আর পেঁয়াজ বিক্রি করবে না টিসিবি। এ মাসে 100 টাকা দরে সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 30 টাকা দরে 5 কেজি চাল এবং 120 টাকায় 2 কেজি মসুর ডাল দিয়েই টিসিবি সন্তুষ্ট রাখতে চাচ্ছে 1 কোটি ফ্যামিলি কার্ডধারীকে। যদিও সবচেয়ে জরুরি পণ্য চিনি ও পেঁয়াজ না পেয়ে সন্তুষ্ট নন কার্ডধারীরা। এদিকে রাজধানীতে বড় লোকদের এলাকা বারিধারায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনে যে বাণিজ্য সচিব বলেন, 1 কোটি মানুষকে পণ্য দেয়া মানে কমপক্ষে 10,000 কোটি টাকার কর্মযোগ্য। তার মতে বিদেশ থেকে সরাসরি পণ্য এনে বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারলে এতে সরকারের ভর্তুকির পরিমাণ কমতো। প্রায় 10,000 কোটি টাকার একটি কিন্তু কর্মযোগ্য বছরব্যাপী এটা চলছে। বেশি মানুষের মধ্যে এটি হয়তো বিক্রি করতে পারবো এবং আরো বেশি মানুষ উপকৃত হবেন এবং বাণিজ্যিকভাবে যদি টিসিবিকে পরিচালনা করা যায় সেক্ষেত্রে টিসিবির ভর্তুকির পরিমাণ হয়তো কমে আসবে। বাণিজ্য প্রতিমন্ত্রী বললেন, জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সব পণ্য বিক্রি করা যায় কিনা তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন তারা। ইনশাআল্লাহ 1 জুলাই থেকে আমরা টিসিবির মাধ্যমে আরো পণ্য আপনাদের সাথে পরামর্শ করবে, যে জায়গায় যে পণ্যগুলির চাহিদা আছে, যেটা আমদানি করা দরকার আমদানি করা, যেটা সংগ্রহ করা দরকার সংগ্রহ করে এই দোকানগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল করব যাতে মানুষ সহজে এটা পেয়ে যায়। 80-র দশকের শুরুতেই দেশজুড়ে টিসিবি ও কসকরের দোকানের মাধ্যমে বাণিজ্যিকভাবে পণ্য বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সরকার। তখন ব্যাপক দুর্নীতি আর লোকসান করে জনগণের টাকা ধ্বংস করা বন্ধ করতেই প্রাইভেট সেক্টরে আমদানি লাইসেন্স পারমিট দেওয়া শুরু হয়। বাণিজ্য সচিব এবং প্রতিমন্ত্রীর মন্তব্যে আবার ইতিহাসের পুনরাবৃত্তির ইঙ্গিত পাচ্ছেন বাজার পর্যবেক্ষকরা। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। সরকারি মজুদ গড়তে এবার ধান ও চাল কেনার জন্য 7,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বড় সংগ্রহ অভিযান 2024-এর উদ্বোধন শেষে মঙ্গলবার সচিবালয়ে তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এর আগে গত 21 এপ্রিল আন্তঃমন্ত্রণালয় সভায় বড় মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য ঠিক করা হয়। এবার সরকার প্রতি কেজি বোরো ধান কিনবে 32 টাকায়, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম 34 টাকায়। সিদ্ধ চাউল আমরা এবার প্রকুরমেন্ট করতেছি 11 লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি 45 টাকা। তো কৃষিতে যে বাজেটটা আছে সেখান থেকে আরও কিছু ময়েশ্চার কিনে বিভিন্ন ওয়ার্ডে এরা দেওয়ার জন্য বা যাতে কৃষকেরা বা কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য যাতে তাদের ধানের ময়েশ্চারটা তারাও করতে পারে, কৃষক যেন হয়রানি হয়। স্বীকার না করলেও ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না সরকার, ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। প্রজেক্টের ঋণ পরিশোধে বাংলাদেশ ঝুঁকির মধ্যেই পড়েছে। মঙ্গলবার রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এক অনুষ্ঠানে এমন কথা বললেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় সরকার তথ্য উপাত্ত নিয়ন্ত্রণ করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তথ্যের নিয়ন্ত্রণ করতে গিয়ে অর্থনৈতিক সাংবাদিকদের নাশকতাকারী হিসেবে মূল্যায়ন করছে। সরকারের উচ্চ পর্যায় থেকে এমন নির্দেশনা এসেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, আমলারা জনপ্রতিনিধিদের চেয়ে বেশি ক্ষমতাশালীতে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিদের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন থাকায় এমনটা হয়েছে বলে মনে করেন তিনি। যদি জিডিপির পরিমাণ বড় হয় তাহলে এর অনুষঙ্গ হিসেবে
আপনার তাহলে দায় দেনা তাহলে জিডিপির অংশ হিসেবে কমে যায়। আবার তাহলে এটা খুব ভালো দেখা যায়। আবার একই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের কর আদায় জিডিপির অনুপাত হিসেবেও কমে যায়। ওটা তো তাহলে আরেক সমস্যা হয়ে গেল। তো দেখেছেন, আপনি যখন তথ্য উপাত্ত নিয়ে খেলা করেন তখন খেলায় কেউ না কেউ আঘাতপ্রাপ্ত হবে, কেউ না কেউ জয়ী হয়ে যাবে অন্যায্য কারণে। চাকরি স্থায়ীকরণ এবং কোম্পানি কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে রাজধানীর ইস্কাটনের টেলিযোগাযোগ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের কর্মচারীরা বলছেন 2019 সালে বিটিসিএল এর 12তম গ্রেডে নিয়োগ হলেও এখন পর্যন্ত নিয়োগপত্রের কোনো শর্তই পূরণ করেনি কর্তৃপক্ষ। প্রায় 5 বছর অতিবাহিত হলেও কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। তারা বলছেন, বারবার আশ্বাস দেওয়া হলেও এসব দাবি আলোর মুখ দেখেনি, তাই সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া তারা কর্মসূচি প্রত্যাহার করবেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে কুঠি বাড়িতে শুরু হচ্ছে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও লোকমেলা। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের অজুহাতে নওগাঁর প্রতিসরে অর্ধেক দিন কবিগুরুর জন্মোৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহিন আলী ও তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। তিনি কবি, দার্শনিক, সমাজসেবক আর পৈতৃক সূত্রে জমিদার। আর সেই দায়িত্ব পালন করতে কবিগুরু রবীন্দ্রনাথকে 1891-তে বাবার নির্দেশে নদিয়া, পাবনা, রাজশাহী আর উড়িষ্যায় যেতে হয়েছে অনেকবার। কুষ্টিয়ার শিলাইদহে বসেই রচনা করেন গীতাঞ্জলির বড় অংশসহ বহু কালজয়ী লেখা। শিলাইদহে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে নির্মাণ হচ্ছে বিশাল মঞ্চ। এই আয়োজনে খুশি দর্শনার্থীরা। বলছেন, কুঠিবাড়িকে ঘিরে আয়োজন হোক সারা বছর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় এখানে বসে কবিতা লিখছেন, গান লিখছেন। তিনি এখন নাই, কিন্তু তার স্মৃতিগুলো এখানে আছে। গীতাঞ্জলির কিছু অংশ যদি পোস্টার করে সুন্দর করে মিউজিয়ামে রাখা হয়, সেটা বোধহয় আমাদের জন্য অনেক বেশি ঐতিহাসিক সাক্ষ্য বহন করবে। কর্তৃপক্ষ জানায়, এর মধ্যেই শেষ হয়েছে অনুষ্ঠানের সব প্রস্তুতি। বর্তমানে যে তীব্র তাপদাহ চলছে, এছাড়াও আমাদের 2টি উপজেলায় নির্বাচন রয়েছে। সার্বিক বিবেচনায় জেলা প্রশাসক মহোদয় 2 দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপত্তার যাতে কোনো বিঘ্ন না ঘটে, এজন্য আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই কুঠিবাড়ি 1961 সাল থেকে সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে সংরক্ষিত। এদিকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে কবির নিজস্ব জমিদার নওগাঁর আত্রাইয়ের প্রতিসর কাছারি বাড়িতেও রয়েছে নানা আয়োজন। এই উদযাপন হবে আধা বেলা। তবে এলাকার মানুষ বলছে, এই আয়োজন হওয়া উচিত সপ্তাহ ধরে। এর আগে 5 দিন 7 দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়েছিল, উৎসবমুখর অনুষ্ঠানটা হয়েছিল। এই বছর 1 দিন ব্যাপী অনুষ্ঠানটা হচ্ছে। মানুষের মনের মধ্যে তেমন একটা আনন্দ নাই বর্তমানে। স্থানীয় সংসদ সদস্য জানান, একই দিনে নওগাঁর 4 উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন থাকায় জটিলতা তৈরি হয়েছে। নওগাঁ জেলার 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, যার কারণে কিছুটা টেকনিক্যাল সমস্যা জেলা প্রশাসন থেকে আছে। অনুষ্ঠান ছোট হবে না। এদিকে কবিগুরুর স্মৃতি বিজড়িত প্রতিসরের কাছারি বাড়ির আশেপাশে দখল করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ আর প্রতিসরে পূর্ণাঙ্গ জাদুঘর নির্মাণের দাবি অনেক দিনের। কাছারি বাড়ির সামনের অংশটা অনেকটা অবরোধের মতো মনে হচ্ছে আমার কাছে। নাগর নদীর পার জুড়ে আজকে অবৈধ দখল, রবীন্দ্রনাথের দৃষ্টিনন্দন রবীন্দ্র দিঘি অবৈধ দখলে। আসলে এসব অবৈধ দখল মুক্ত করে মানুষকে দাঁড়ানোর সুযোগ আমাদের করে দিতে হবে। প্রতিসরে 1992 সাল থেকে নিয়মিত উদযাপন হয় রবীন্দ্রনাথের জন্মোৎসব। শিল্পী মহলানবিশ, 71। ফটোগ্রাফার রঘু রায়ের মুক্তিযুদ্ধের দুর্লভ সব আলোকচিত্র নিয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মানের ফটোগ্রাফি প্রদর্শনী। ভারতীয় ফটোগ্রাফার রঘু রায়ের তোলা সব ছবিগুলো প্রদর্শনীর জন্য কিউরেট করেছেন শিল্পী জিহান করিম। রঘু রায় ছিলেন ম্যাগনাম ফটোসের সদস্য। তিনি 1971 সালে হেঁটে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন এবং দুর্লভ সব ছবি তোলেন। রায়ের তোলা অসাধারণ ছবিগুলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক মূল্যবান ফটোগ্রাফিক রেকর্ড, আর এজন্য তিনি ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পান।
রাইজ অফ নেশন শিরোনামের প্রদর্শনী চারুকলা অনুষদের ৭৫ বছর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে। তার ক্যামেরার চোখ দিয়ে যা দেখেছে সেটা আমাদের দেখাকে অতিক্রম করে গেছে। এই ছবিগুলো আমাদের স্বাধীনতা এবং সেই তারপরে স্বাধীনতাকালীন সময়ে সেই বিভীষিকা এবং সংগ্রামের চিত্রগুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে। রঘু রায় যেহেতু একজন বিশ্বমানের একজন আলোকচিত্রী এবং এই ঘটনাটাও যেহেতু আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অর্জনের ডকুমেন্টেশন, ফলে সেটাকে আমরা যদি একটা বিশ্বমানের প্ল্যাটফর্মে যেভাবে নিয়ে যাই সেভাবে যদি উপস্থাপন করতে পারি, তো সেই কাজটি আসলে দুর্জয় ফাউন্ডেশন তাদের কিউরেটর জিহান করিমকে দিয়ে করিয়েছেন। ভারতের শিল্পীদের অংশগ্রহণে গজল সন্ধ্যায় আয়োজন করে ঢাকায় অবস্থিত ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বাড়াতে সঙ্গীত সহ কালচারাল নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। উপমহাদেশের একসময় জনপ্রিয় ছিল এমন সব খেলা যেগুলো এখন বিলুপ্ত প্রায়, সেগুলোকে আবার জনপ্রিয় করতে এবার ভারত থেকে এসেছেন মডার্ন পাইথিয়ান গেমের প্রতিষ্ঠাতা বিজেন্দার গোয়েল। এ সময় উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের প্রেসিডেন্ট নাসির উদ্দিন। দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। সুবীর নন্দী ঢাকা রেডিওতে প্রথম গান গাওয়া শুরু করেন 1970 সালে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সুবীর নন্দীর গাওয়া কলজয়ী জনপ্রিয় গানগুলির মধ্যে আছে দিন যায় কথা থাকে, আমার এ দুটি চোখ পাথর তো নয়, তুমি এমনই জাল পেতেছ সংসারে, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু হলে গণ্য হলাম, এক যে ছিল সোনার কন্যা। সুবীর নন্দী তার কাজের স্বীকৃতি স্বরূপ 5 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পকলা অবদানের জন্য 2019 সালে পেয়েছেন 21 পদক। 2019 সালের 7 মে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।